দর্শকরা, আমরা এখন এসে পৌঁছেছি বড়খোলাতে এবং আপনারা জানেন যে বড়খোলা বিধানসভা এলাকাতে এবার যে বিজেপির টিকিট নিয়ে একটা প্রবল লড়াই চলছে বিভিন্ন প্রত্যাশীদের মধ্যে। তো এমন একজন প্রত্যাশীর বাড়িতে আমরা এসেছি, তিনি হলেন অনুরাধা দেব। অনুরাধা দেব সম্বন্ধে আজকে তার কাছে আমরা এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সাক্ষাৎকার দিতে চাইছেন। তো এই যে আপনি, তো আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করছি যে আপনি হঠাৎ কেন বিজেপির টিকিট চাইছেন বড়খোলা থেকে? নমস্কার দাদা, মণ্ডলীকেও আমি আমার বিনম্র নমস্কার জানাচ্ছি। তো আপনি প্রশ্ন করেছেন আমাকে যে আমি দল থেকে বিজেপি থেকে কেন টিকিট চাইছি। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো, আমি দিগর জিপি থেকে প্রথম যখন আঞ্চলিক পঞ্চায়েত হয়েছিলাম, আঞ্চলিক পঞ্চায়েত হওয়ার পর আমি তাপাং মণ্ডলের আঞ্চলিক পঞ্চায়েতের প্রেসিডেন্ট হয়েছি। আর মহিলা মোর্চার সাথে আমি অনেক দিন থেকেই যুক্ত আছি। আমি হাইলাকান্দি যখন ছিল, হাইলাকান্দির সাথে যখন আমরা যুক্ত ছিলাম, তখন 2 টার্মের মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলাম। তাপাং মণ্ডল থেকে মহিলা মোর্চার সভানেত্রী আমি ছিলাম। আর আফটার ডিলিমিটেশন যখন আমি শিলচরের বড়খোলার সাথে যুক্ত হয়েছি, তখন আমাকে আরেকবারের মহিলা মোর্চার সাথে আমি রয়েছি। তো সেই ক্ষেত্রে আমি অনেক দিন থেকেই দলের সাথে যুক্ত আছি। তো সেই দলের সাথে যুক্ত তো অনেক দিন থেকেই, তো তখন থেকে আমার মনের মধ্যে একটা চিন্তাধারা এলো। আর যেহেতু আমি রুট লেভেলে অনেক দিন থেকে মোর্চার সাথে যখন যুক্ত, তো রুট লেভেলে তো আমি জনসংযোগ সবসময়ই করি। গত পঞ্চায়েত ইলেকশনেও করেছি, আর এমপি ইলেকশনে যখন আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য ইলেকশনের সময়ও, তখনও আমি এই মহিলা মোর্চার হয়ে পুরোটা তাপাং মণ্ডলে আমি ঘোরাফেরা করেছি। আর তখন থেকেই আমার মনের মধ্যে অনেক ধরনের অনেক সমস্যা জনগণের ছিল, আমি দেখেছি। তখন থেকেই আমার মনের মধ্যে একটা জেগেছে যে আমি যদি বড়খোলা থেকে, যখন বড়খোলা ডিলিমিটেশনের পরে যখন বড়খোলার সাথে যুক্ত হলাম, তখন থেকেই আমার মনের মধ্যে একটা চিন্তা এলো যে একবার আমার এই দলের হয়ে আমি যদি ইলেকশন করি। আচ্ছা, দর্শকরা, আপনারা শুনলেন যে অনুরাধা দেব বলছেন যে তিনি বিজেপি সংগঠনের সঙ্গে দীর্ঘদিন থেকে জড়িত এবং তিনি আঞ্চলিক পঞ্চায়েতেরও প্রধান ছিলেন এখানে। তো এখনো বোধহয় আছেন না? না, আমি আমাকে এখন মহিলা মোর্চার স্টেট এক্সিকিউটিভ মেম্বার করা হয়েছে তাকে। এবং অর্থাৎ এবং তার শিক্ষাগত যোগ্যতা, আপনি বোধহয় গ্রাজুয়েশন না? শিক্ষাগত যোগ্যতা সবগুলো মিলিয়ে তিনি বিজেপি টিকিটের দাবিদার হয়েছেন। এবং আপনি যে এই বড়খোলা, এবার যে ডিলিমিটেশনের পর যে বড়খোলা হয়েছে, এটা একটা বিশাল এলাকা হয়েছে। তো এই বিশাল এলাকার মূল সমস্যাটা কোনটা আপনার মনে হচ্ছে? আপনি বললেন বড়খোলা এলএসিটা অনেক বড়, বিশাল, আপনি যেহেতু বলেছেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে ডিলিমিটেশনের পরে তাপাং মণ্ডল আর চাতলা মণ্ডলটা আমাদের বড়খোলাতে নতুনভাবে নতুন বড়খোলা হয়েছে, নতুন বড়খোলাতে অ্যাড হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি তো জনসংযোগ চালিয়েই যাচ্ছি। আর সমস্যা যেটা বলেছেন, আমি গ্রাউন্ড লেভেলে পরিদর্শন করার পর, আমি তো প্রতিদিনই জনসংযোগ করি। আর জনসংযোগের পর আমি যেটা ফিল করেছি, সেটা হলো যোগাযোগের একটা বিরাট বড় সমস্যা রয়েছে। কানেক্টিভিটিটা যদি আরও সুন্দর করে হয়, তাহলে বড়খোলা কনস্টিটুয়েন্সিটা আরও সুন্দর হবে বলে আমি মনে করি। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে বড়খোলার যে মূল সমস্যা, সেটা হলো বড়খোলার যে যোগাযোগ সমস্যাটা। আচ্ছা, ধরুন আপনি টিকিট পেয়ে গেলেন, তারপর তখন আপনি কোন কাজটাকে অগ্রাধিকার দেবেন? যোগাযোগ কি? সমস্যা তো অনেকটাই রয়েছে। যোগাযোগ ব্যবস্থাটা অনেকটা পিছিয়ে আছে, শিক্ষার ক্ষেত্রেও আছে, স্বাস্থ্যের ক্ষেত্রেও আছে। আমি যদি দল থেকে আমাকে যদি উপস্থাপন করা হয়, তাইলে আমি যোগাযোগের ক্ষেত্রেও আমার একটা পদক্ষেপ থাকবে। আর যোগাযোগের ক্ষেত্রে যেহেতু, যেমন আমি তাপাং মণ্ডলের পুরো 4টা মণ্ডলের কথাই বলবো, যে কোনো মণ্ডল থেকে যদি বড়খোলাতে যেতে হয়, তাহলে অনেকটা, যেমন শিলচর হয়ে আমাদেরকে যেতে হয়। তো আমি যদি, আমার এরিয়াটা হয়েছে এই ধলাই নতুন বাজার থেকে বালাচড়া পর্যন্ত, পুরোটাই তো বড়খোলা কনস্টিটুয়েন্সির আন্ডারে পড়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে রানীর ফেরি হয়ে যে রাস্তাটা, যেটা
সেইটা আমি মানে নোট ডাউন নই, আমার মাথার মধ্যে সেটা আছে। তো রানীর ফেরি হয়ে যে রাস্তাটা আছে সেইটা, সেই দিক দিয়ে যদি একটা রাস্তা, একটা কানেক্টিভিটি রাস্তা, যদি একটা মানে যোগাযোগের একটা কি বলে সেটাকে, যোগাযোগ হয় যদি, তাহলে সেইটা একটা অনেকটা মানে ভালো পদক্ষেপ হবে, আমি সেটা মনে করি। আচ্ছা, একটা কথা প্রচলিত হয়েছে বড়খলাতে যে এই যে আপনি যে প্রার্থিত্বের দাবি জানাচ্ছেন এবং আপনার পেছনে নাকি মন্ত্রী কৌশিক রায়ের সমর্থন রয়েছে, তা কি ঠিক? আমি যখন থেকে জনসংযোগ মানে আমার যখন থেকে চিন্তাধারাটা মনের মধ্যে জেগেছে, যে আমি বরকলা কনস্টিটিউয়েন্সি থেকে দাবি রাখবো, যখন থেকে আমি সেটা ভেবেছি, তখন থেকে আমি দলের যারা বরিষ্ঠ কার্যকর্তা যারা রয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় থেকে শুরু করে আমাদের লোকসভার সাংসদ, রাজ্যসভার সাংসদ, মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, মাননীয় কনক পুরকায়স্থ মহাশয়, সবার সাথে আমি যোগাযোগ করে ওনাদের আশীর্বাদ নিয়ে আমি কাজের শুরু করেছি। আচ্ছা, তো আমি ব্যক্তিগত কারো কথা বলবো না, আমি আমি সেটাই বলবো যে আমি আমার উপর সবার সমর্থন আছে, সবার সমর্থন আমি আছে। সেটাই মনে করি, আচ্ছা, এই বড়খলাতে আর আশীর্বাদও আছে আচ্ছা সবার। আচ্ছা আচ্ছা, বড়খলাতে তাবড় তাবড় দাবিদার রয়েছেন। এখানে কৌশিক, মাফ করবেন, এখানে কিশোর নাথ রয়েছেন, এখানে অমলেন্দু দাস রয়েছেন, এখানে কঙ্কন নারায়ণ সিকদার রয়েছেন, সব সিনিয়র ব্যক্তিরা এখানে আছেন, ভোলানাথ যাদব আছেন, আশিস হালদার আছেন। তো এদের মধ্যে একমাত্র মহিলা আপনাকে দেখা যাচ্ছে। তো এইসব নামের সঙ্গে কি আপনি পাল্লা দিতে পারবেন, বা আপনি কি আশাবাদী যে আপনি টিকিট পেতে পারেন? আমি ভারতীয় জনতা পার্টির কর্মী, আমি হ্যাঁ দাবি তো রেখেছি, আর মনের মধ্যে এটা জেগেছে যে যদি আমি দল থেকে টিকিট পাই, তো আমি 100% আশাবাদী যে আমি দল থেকে আমাকে উপস্থাপন যদি করা হয়, আমি আশাবাদী। তো সেই ক্ষেত্রে বলবো, আমি কাজ জনসংযুক্ত করেই যাচ্ছি, আর আমি প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে নেই না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা কন্টিনিউ কাজ করেই যায়। আচ্ছা, আহ, এই যে আপনি যে একজন মহিলা, এই যে বিশাল বড়খলা এলাকায় যে আপনি জনসংযোগ করছেন, আহ, এই জনসংযোগ করতে গিয়ে কি আপনার অসুবিধা হচ্ছে না? আপনি তো একজন গৃহিণীও। গৃহবধূ আমি ছিলাম, এখন যেহেতু রাজনীতিতে এসেছি, তো গৃহবধূর সাথে সাথে আমার রাজনীতিটাও আমি কন্টিনিউ করে যাচ্ছি। তো আচ্ছা, আপনার স্বামী সঞ্জিত দেব তাপাং ব্লকের, তাপাং মন্ডলের বিজেপি মন্ডলের সভাপতি, এতে কি আপনার সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? উম, সেটার ক্ষেত্রে আমি বলবো, উনি তাপাং মণ্ডলের সভাপতি রয়েছেন, তো উনি ওনার কাজ, উনি সাংগঠনিক দিক দিয়ে ওনার কাজ করছেন। আমিও আমি যেহেতু ভারতীয় জনতা পার্টির কর্মী, তো আমি দলের সাথে যুক্ত। তো আমি আমার কাজ করে যাচ্ছি, উনি ওনার কাজ করে সুবিধা যাচ্ছেন। হচ্ছে না অসুবিধা হচ্ছে না, দুইটাই? অসুবিধাও, উনি তো ওনার সাথে আমার আচ্ছা, এইটা পুরোটা আলাদা এটা ব্যাপার, আলাদা, এটা আলাদা, পুরোটা আলাদা ব্যাপার। এটা আমি আমার কাজ করে আপনার যাচ্ছি, উনি ওনার ওনার কাজ কাজ করে করছেন। যাচ্ছেন। এটাই 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 কথা। আচ্ছা, বড়খলা এলাকার যে বেকার সমস্যা তো একটা সাংঘাতিক সমস্যা। তো এর সমাধানে মানে আপনার কি কোনো নিজস্ব পরিকল্পনা আছে? বড়খলার পুরো একটা উন্নয়নের কোনো মাস্টার প্ল্যান বা এগুলো কি কিছু আছে আপনার? সেটার ক্ষেত্রে আমি বলবো, পুরো বরকলা কনস্টিটিউয়েন্সির প্রাকৃতিক সৌন্দর্য যেটা, সেইটা খুবই সুন্দর। এই যে চাকলা হাওর যেটা রয়েছে, সেইটাকে যদি একটা ট্যুরিজমের মতন করা যায়, তাহলে সেটার ক্ষেত্রে একটা কর্মসংস্থানেরও আমি মনে করি একটা হবে। বেকার সমস্যা অনেকটা দূর হবে, সেইটা আমি মনে করি, সেইটা আমার ব্যক্তিগত চিন্তাধারা। আচ্ছা, আহ, আপনি যে এই যে আপনি প্রচারে যাচ্ছেন, জনসংযোগ করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, আমরা দেখি আপনার ফেসবুক পোস্টে বা আপনার সোশ্যাল মিডিয়ায় যে আপনাকে দেখছি, আপনি মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন? সেইটার ক্ষেত্রে আমি এইটাই বলবো যে আপনি সেটা জনগণের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন যে আমি কতটুকু সাড়া পাচ্ছি। আমি ডাইরেক্টলি জনগণ মানে বরকলা কনস্টিটিউয়েন্সির জনসাধারণের সাথে কন্টিনিউ আমি জনসংযোগ করে যাচ্ছি। তো সেটার ক্ষেত্রে আপনি যদি জনগণের কাছ থেকে সেইটা আপনি ভালো মানে উত্তর আচ্ছা, এই যে বড়খলা
বড়খোলাতে যে একটা কথা খুব চলছে, আমি এই মানে আপনাকে এখন এই প্রশ্নটা করার সময় আসেনি, তবুও প্রশ্নটা আমি একটু করছি যে উধারবন্দের টিকেটের সঙ্গে বড়খোলার টিকেটের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। কারণ যদি কোনো কারণে উধারবন্দে রাজদীপ গোয়ালা, এখন পর্যন্ত রাজদীপ গোয়ালাই পাওয়ার কথা, মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছেন, যদি কোনো কারণে উনি না পান তাহলে এখানে বড়খোলাতে হিন্দিভাষী কাউকে প্রজেক্ট করা হবে, আর যদি পেয়ে যান তাহলে বাংলাভাষী হবে। তো এই যে একটা আপনি একটা দুর্দলমান অবস্থায় আছেন না? আমি দেখেন, আমি আগেও বলেছি আপনাকে, আমি যেহেতু ভারতীয় জনতা পার্টির কর্মী, আমি দলের হয়ে কাজ আজকে থেকে করছি না, অনেক দিন থেকেই করছি, আজকে অনেক বছর ধরে করছি। আর আপনি আগে আমাকে এই প্রশ্নটাও করেছেন যে আমার স্বামী যেহেতু মণ্ডল সভাপতি, তো এটার কোনো এফেক্ট আসছে কি না। তো আমি ঘরে রাজনৈতিক পরিবেশ দেখেই আসছি, আর আমি ভারতীয় জনতা পার্টির কর্মী, আমি দলের হয়ে কাজ করছি, আর আমরা অনুশাসিত দলের কর্মী। অনুশাসিত দলের কর্মী হয়ে আমি এইটাই বলবো যে দল যাকে উপস্থাপন করবে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে আমি মনে করব। আর দলের হয়ে, দল যাকে প্রার্থী হিসাবে নির্বাচিত করবে, আমি দলের হয়ে কাজ করব। মহিলাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? সেইটা আমি আপনাকে আগেও বলেছি যে আপনি সেটা জনগণের সাথে যদি ডাইরেক্টলি মানে কথা বলেন, তাইলে সেটা বুঝতে পারবেন। দর্শকরা, আপনারা অনুরাধা দেবের বক্তব্যগুলো শুনছেন। দর্শকরা, আমরা এখন আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, এবং আপনারা অনুরাধা দেবের বক্তব্য থেকে শুনলেন যে এবং তিনি অত্যন্ত সতর্কভাবে বক্তব্য রাখছেন, যাতে তার কোনো কথা যাতে কোনো বিতর্ক তৈরি না করে সেদিকে খুবই সতর্ক। এতে বোঝা গেল যে রাজনীতির যতটা তাকে নতুন মনে হচ্ছে ততটুকু তিনি সাংগঠনিক থেকে উঠে এসেছেন। আমরা আচ্ছা, আপনাকে শেষ প্রশ্ন, এটা প্রশ্ন নয় ঠিক, এটা মানে একটা আপনাকে আমরা বলছি যে এই যে আপনি যে টিকিটের জন্য দৌড়াচ্ছেন, এবং আপনি বড়খোলাবাসীর প্রতি আপনার কি কোনো বার্তা আমাদের মাধ্যমে দিতে চান? আমি বরখলাবাসীর হয়ে যেহেতু আমি দলের হয়ে যেহেতু আমি টিকিট প্রত্যাশী, তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে আমি যদি দলীয়ভাবে টিকিট পাই, তো তাহলে আমি সমস্ত বরখলার উন্নয়নের ক্ষেত্রে সবসময় সজাগ থাকবো। আর সমস্ত বরখলাবাসীর হয়ে আমি সবসময় আমি এটাই বলি, আমি জনসেবিকা, জননেত্রী না, জনসেবিকা। তো জনগণের সেবায় আমি এই তৎপর থাকবো, এটাই আমি বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকরা, আপনারা অনুরাধা দেবের কথাগুলো শুনলেন, তিনি তার বক্তব্য উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।